আজকের ক্লাসটিতে আমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে অধ্যায়টা আছে তার কোষে দেখি 3.1-এর অঙ্কগুলো শুরু করছি। তাহলে প্রথমে অঙ্কগুলো করার আগে দেখো বৃত্ত সম্পর্কে আগে বেসিক কনসেপ্টটা তোমাদের জানতে হবে। তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি থিওরি পার্টটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে থিওরি পার্টটা তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে দেখবে অনেক অঙ্ক তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো তোমরা ছোট থেকে পড়ে এসছো বৃত্ত কাকে বলে। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকেই বৃত্ত বলবো। তাহলে এইটা ধরো একটা সমতল, মানে এই খাতার হচ্ছে একটা সমতল। এই সমতলে ধরা যাক নির্দিষ্ট একটি বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, তাহলে এরকমভাবে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকেই আমরা বৃত্ত বলবো। দেখো আমি হচ্ছে বৃত্তটা হাতে এঁকে দিয়েছি বোঝানোর জন্য। তোমরা যখন কম্পাস ব্যবহার করবে তাহলে কিন্তু পারফেক্ট একটা বৃত্ত হবে। এরপর এই বৃত্ত সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানব। দেখো ছোট থেকে আমরা জেনে এসেছি যে বৃত্তের এইটি হচ্ছে কেন্দ্র, এই অংশটাকে বলা হয় পরিধি, এইটিকে বলা হচ্ছে পরিধি, এইটিকে বলা হচ্ছে কেন্দ্র, এইটিকে বলা হচ্ছে জ্যা। তাহলে আমি লিখে রাখছি, এইটি হচ্ছে জ্যা। এইটিকে বলা হচ্ছে ব্যাস। তাহলে যেহেতু তোমরা এগুলো সব জানো তবু হচ্ছে আমি আরেকবার বলে রাখছি। দেখো এইটিকে বলা হচ্ছে ব্যাস, এইটি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে এইটিকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এরপর দেখো এইটিকে বলা হচ্ছে জ্যা, এইটাও হচ্ছে জ্যা, এইটাও জ্যা। এইভাবে দেখো জ্যাটা বাড়তে বাড়তে এই ব্যাসটাও কিন্তু একটা জ্যা, আবার দেখো জ্যা, এইভাবে বেড়ে বেড়ে আবার দেখো কমতে শুরু করেছে। তাহলে একটা বৃত্তের মধ্যে মনে রাখবে অসংখ্য কিন্তু জ্যা থাকে। এই অসংখ্য জ্যায়ের মধ্যে সব থেকে বড় জ্যায়ের নাম হচ্ছে এই যে ব্যাস, এইটি হচ্ছে বৃত্তের সব থেকে বড় জ্যা। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে বৃত্তের সব থেকে বড় জ্যায়ের নাম কি, বৃত্তের ব্যাস হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, এই যে বৃত্তটা আমরা এঁকেছি এই বৃত্তটা আঁকতে কিন্তু অসংখ্য বিন্দুর দরকার হয়েছে। মানে একটা বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়, এরকম কিন্তু ছোটো ছোটো অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দু দিয়েই কিন্তু এই বৃত্তটা তৈরি হয়েছে। এরপর ধরো আরেকটি আমি বৃত্ত আঁকছি, এটাকে আমি ধরছি একটা কাঁচের চুড়ি। তাহলে কাঁচের চুড়ি হচ্ছে এইটা। এরপর এইটি হচ্ছে কেন্দ্র। ধরো এই কাঁচের চুড়িটি পড়ে গিয়ে দুটা খণ্ডে বিভক্ত হয়েছে। ধরা যাক আমি এখানে আর এখানে খণ্ডটা নিচ্ছি, মানে এপাশে একটা খণ্ড হয়ে গেছে আর এপাশে একটা খণ্ড হয়ে গেছে। এটার নাম দিচ্ছি এক্স, এটার নাম দিচ্ছি ওয়াই। তাহলে উপরের দিকে একটা খণ্ড, নিচের দিকের একটা খণ্ড, দেখতেই পাচ্ছ। এই খণ্ডগুলোকে আমরা বলবো বৃত্তচাপ বলা হয়। তাহলে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াইটি হচ্ছে একটি বৃত্তচাপ। এইটাকে আমরা এইভাবে চিহ্নিত করব, এটা হচ্ছে বৃত্তচাপের একটা চিহ্ন। তাহলে মনে রাখবে যে উপরের দিকে দেখো একটা বৃত্তচাপ আর নিচের দিকে একটা বৃত্তচাপ। উপরের দিকে যে বৃত্তচাপটা আছে সেটা দেখো ছোট, নিচের দিকেরটা দেখো অনেক বড়। ওই জন্যে একটাকে আমরা বলবো উপচাপ, মানে ছোট যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে উপচাপ, উপচাপ বলা হয়। আর এই বড়টাকে বলা হয় অধিচাপ। তাহলে কি বলা হলো আরেকবার বলে দিচ্ছি, দুটা বৃত্তচাপ, উপরের যে অংশটা মানে ছোট বৃত্তচাপটাকে বলা হচ্ছে উপচাপ আর বড় বৃত্তচাপটাকে বলা হচ্ছে অধিচাপ। এরপর ধরো ওই চুড়িটাই পড়ে গিয়ে সমান দুটা খণ্ডে ভাগ হয়ে গেছে, মানে একবারে সমান সমান, উপরের দিকেও যা আর নিচের দিকটাও তা। তাহলে মনে রাখবে যখন দুটা বৃত্তচাপ সমান হয়ে যাবে তখন সেটার নাম হচ্ছে অর্ধবৃত্ত বলা হয়। অর্ধবৃত্ত মানে অর্ধেক হচ্ছে একটা বৃত্ত। এরপর নেক্সট হচ্ছে আবার একটা আমি বৃত্ত আঁকছি। এই বৃত্তটার এইটি হচ্ছে কেন্দ্র, এইটাকে বলা হয় জ্যা। দেখো এই যে জ্যা এঁকেছি আমি, এই জ্যাটা এই বৃত্তটাকে দেখো দুটা অংশে ভাগ করেছে, মানে উপরের দিকের একটা অংশ আছে আর এই নিচের দিকের একটা অংশ আছে। এই প্রত্যেকটা অংশকে আমরা বলবো, মানে প্রত্যেকটা ভাগকে আমরা বলবো বৃত্তাংশ বলা হয়। বৃত্তাংশ মনে থাকবে। তাহলে উপরের দিকের একটা বৃত্তাংশ আছে, আবার নিচের দিকে একটা বৃত্তাংশ আছে। এরপর
উপরের দিকের দেখো বৃত্তাংশটা বড় আর নিচের দিকের বৃত্তাংশটা ছোট, ওই জন্যে এই নিচের দিকের অংশটাকে বলবো আমরা উপবৃত্তাংশ বলা হয়, উপবৃত্তাংশ। আর এই বড়টাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। তাহলে মনে থাকবে। তাহলে আমরা কি বলেছি, প্রথমেই ধরা যাক এটার নাম দিচ্ছি আমি এবি। এবি যেটা বৃত্তাকার ক্ষেত্রটিকে দেখো দুটা ভাগে ভাগ করেছে, প্রত্যেকটা ভাগকে আমরা বলছি বৃত্তাংশ। এরপর বড় যে বৃত্তাংশটা আছে তাকে আমরা বলবো অধিবৃত্তাংশ, আর ছোট বৃত্তাংশটাকে বলবো উপবৃত্তাংশ। এরপর আবার একটা আমি বৃত্ত আঁকছি। এই বৃত্তটার এইটি হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ আমি টানছি, এইদিকে একটা, এপাশে একটা। এটা হচ্ছে ও নাম দিচ্ছি, এইটা ধরা যাক এ নাম দিচ্ছি, আর এটা হচ্ছে বি। এই এবিটা একটি বৃত্তচাপ। বৃত্তচাপের আমরা চিহ্নিত কিভাবে করেছিলাম, এইভাবে দেখো এবি হচ্ছে একটি বৃত্তচাপ, তার সঙ্গে ও এ আর ও বি হচ্ছে দুটি ব্যাসার্ধ। তাহলে দুটি ব্যাসার্ধ আর এ বি বৃত্তচাপ দ্বারা দুটি ক্ষেত্র দেখো তৈরি হয়েছে। উপরের দিকের একটা ক্ষেত্র আছে আর এই একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা বলবো বৃত্তকলা। তাহলে এইটা হচ্ছে একটা বৃত্তকলা আর এইটিকেও বলা হয় বৃত্তকলা। এরপর উপরের দিকেরটা দেখো বড় আছে আর এইটি হচ্ছে ছোট আছে, ওই জন্যে এইটার নাম হচ্ছে ছোট বৃত্তকলা আর এইটিকে বলা হয় বড় বৃত্তকলা। আবার একটা আমি বৃত্ত আঁকছি যার কেন্দ্র হচ্ছে এইটা। এই কেন্দ্রকে ক্ষেত্র করে দেখো অসংখ্য কিন্তু বৃত্ত আঁকা যাবে। এই একটা বৃত্ত, আবার দেখো ওই কেন্দ্রটাকে ধরে আবার একটা দেখো বৃত্ত আবার আঁকা যাবে, মানে অসংখ্য এইভাবে বৃত্ত আঁকা যাবে। ওই জন্যে এই প্রত্যেকটা বৃত্তেরই দেখো একটাই কেন্দ্র, এই যে কেন্দ্র, ওই জন্যে এই বৃত্তগুলোকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়, এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে যে সমস্ত বৃত্তের একটাই কেন্দ্র আছে তাকেই আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। এই একটি বৃত্ত, তার পাশে আবার একটি বৃত্ত। এই দুটা বৃত্ত দেখতে দেখো একই টাইপের, মানে এইটারও ব্যাসার্ধ যা, এইটারও ব্যাসার্ধ তা, ওই জন্যে এইগুলোকে আমরা বলবো সর্বসম বৃত্ত। তাহলে যে বৃত্ত একই ধরনের দেখতে এবং যাদের ব্যাসার্ধ সমান তারাই দেখো সর্বসম বৃত্ত হয়ে যাচ্ছে। তাহলে যা যা বলা হলো আমি আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথম থেকে। তাহলে প্রথমে আমি বলে এসেছি যে একটা বৃত্তে অসংখ্য বিন্দু থাকে। 2 নাম্বার হচ্ছে একটা বৃত্ত একটা সমতলের উপরে থাকে। নেক্সট হচ্ছে কি বলেছি, যে একটা বৃত্তের ব্যাস সেটা কিন্তু সবসময় কেন্দ্র দিয়ে যায়। দেখো এই কেন্দ্র দিয়েই কিন্তু ব্যাসটা কিন্তু যাবে। এই দিকেও আঁকো, সেই কিন্তু কেন্দ্র দিয়ে যাবে, এপাশে আঁকো, তাহলে একটা ব্যাস বৃত্তের কিন্তু কেন্দ্র দিয়ে যায়। তাহলে এইটাকে বলা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ হয়ে যায়, আর এগুলি সব জ্যা। আর বৃত্তের সব থেকে বড় জ্যাটার নাম হচ্ছে বৃত্তের এই যে ব্যাস, এটি হচ্ছে সব থেকে বড় জ্যা। নেক্সট আমরা কি বলেছি, যে একটা চুড়ি অথবা বৃত্ত, এটাকে যখন আমরা দুটা খণ্ডে এইভাবে ভাগ করছি, উপরের দিকেরটা ছোট খণ্ড আর নিচের দিকেরটা দেখো বড় খণ্ড, তাহলে দুটা খণ্ডকে আমরা কি বলবো, বৃত্তচাপ বলবো। উপরের দিকেরটা যেহেতু ছোট ওই জন্য সেটাকে আমরা বলবো উপচাপ, নিচের দিকের চাপটাকে আমরা বলবো অধিচাপ। নেক্সট আমরা বলেছি যখন দুটা চাপ সমান হয়ে যাবে তখন আমরা তাকে বলবো অর্ধবৃত্ত বলবো। তাহলে উপচাপ আর অধিচাপ যখন সমান হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অর্ধবৃত্ত। এরপর আমরা কি বলে এসেছি, একটা বৃত্তাকার ক্ষেত্রকে একটা জ্যা যখন দুটা ক্ষেত্রে ভাগ করেছে এই প্রত্যেকটা ভাগকে আমরা বলবো বৃত্তাংশ। এরপর উপরের দিকের অংশটা যেহেতু বড় ওই জন্য তার নাম হচ্ছে অধিবৃত্তাংশ, আর নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। এরপর আমরা কি বলে এসেছি, একটা বৃত্তের ও এ আর ও বি দুটি ব্যাসার্ধ এবং এ বিটা হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এই এ বি বৃত্তচাপ আর ও এ আর ও বি ব্যাসার্ধ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা আমরা পাচ্ছি, দেখো উপরের দিকের একটা ক্ষেত্র পাচ্ছি আর নিচের দিকের একটা ক্ষেত্র পাচ্ছি,
এই প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা বলবো বৃত্তকলা। উপরের দিকের অংশটাকে বলা হয় বড় বৃত্তকলা, আর নিচের দিকের অংশটিকে বলা হচ্ছে ছোট বৃত্তকলা। এরপর আমরা বলে এসেছি এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলবো? দেখো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের যে সমস্ত বৃত্ত আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এই বৃত্তগুলোর দেখো একটাই কেন্দ্র, ওই জন্য এটা এক কেন্দ্রীয় বৃত্ত। এরপর দেখো দুটি বৃত্ত, তারা দেখতে একই রকম এবং তাদের ব্যাসার্ধ কিন্তু সমান, ওই জন্যে এই বৃত্তগুলোকে আমরা বলবো সর্বসম বৃত্ত। এরপর চলো কোষে দেখি 3.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখি। তাহলে প্রথমে দেখো কোষে দেখি 3.1-এর 1-এর দাগের যে কোশ্চেনটি বলেছে, দেখো পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি। তাহলে এই যে দেখো পি এ কিউ, এই যে বৃত্তাংশটা, তাহলে বৃত্তাংশ মানে কতটা হচ্ছে পি এ কিউ, এই অংশটা মানে এই নিচের অংশটা বাদ। তাহলে এই অংশের মধ্যে যে যে ব্যাসার্ধগুলো আছে, দেখো ও পি আছে, ও এ আছে, ও সি আছে, আর ও কিউ আছে, আর নিচের অংশটা বাদ, ওই জন্য ওবিটা আর হচ্ছে নি। তাহলে এই চারটা ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তাংশে অবস্থিত। তাহলে আমরা লিখে দিচ্ছি উত্তরটা। তাহলে ওপি, ও এ, ও সি আর হচ্ছে ও কিউ ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগের যে কোশ্চেনগুলো বলেছে, দেখো নিচের ড্যাশে বুঝে লিখি। তাহলে এই ড্যাশ পূরণ আমাদের করতে হবে। 1-এরটি বলেছে, দেখো একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। তাহলে আমরা আগেই বলে এসেছি যে একটা বৃত্তে অসংখ্য বিন্দু আছে, তাহলে এখানে হয়ে যাবে কত? অসংখ্য। নেক্সট হচ্ছে 2-এরটি, দেখো বৃত্তের বৃহত্তম যে ড্যাশ, তাহলে বৃত্তের বৃহত্তম যা হচ্ছে বৃত্তের ব্যাস হয়, তাহলে ওই জন্য এখানে ব্যাস হয়ে যাবে। নেক্সট হচ্ছে 3-এরটি কী বলেছে, দেখো যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তাহলে আমরা ছবিতেই দেখিয়ে এসেছি যে একটা যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করবে, তাহলে এখানে হয়ে যাবে কি? বৃত্তাংশ। নেক্সট হচ্ছে 4-এরটি, দেখো বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। তাহলে কোন বিন্দু দিয়ে যায়? নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যায়, ওই জন্যে বৃত্তের সকল ব্যাস কেন্দ্র বিন্দুগামী, এখানে হয়ে যাবে কেন্দ্র। এরপর 5-এরটি বলেছে, দেখো দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে দুটা বৃত্তাংশ যখন সমান হয়ে যাবে তাহলে বৃত্তচাপ দুটো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে, ওই জন্য এখানে সমান হবে। এরপর 6-এরটি বলেছে, দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে বৃত্তচাপ আর তার সঙ্গে দুটা কি হবে? দেখো ছবির দিকে দেখো, আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি। এই যে বৃত্তচাপ আর তার সঙ্গে এই দুটোকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ আর ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এরপর 7-এরটি কি বলেছে, দেখো বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে ছবিটা আমি দেখো একটু বলে দিই। ধরো এটি হচ্ছে একটি বৃত্ত, এটি হচ্ছে কেন্দ্র, এরপর বাইরে ধরো একটা বিন্দু আছে। তাহলে এই বিন্দু থেকে এই কেন্দ্রকে যুক্ত করো। বলেছে এইটার দৈর্ঘ্য আর একটা ব্যাসার্ধ আমি আঁকছি এখানে। তাহলে কোনটা বড়? নিশ্চয়ই এটা বড় হয়ে যাবে, মানে ব্যাসার্ধ থেকে এটা বড়, সেটাই আমাদের জানতে চাইছে। তাহলে হয়ে যাবে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে, এটি হয়ে যাবে অ্যান্সার। 2-এর দাগের দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। 2-এর দাগের 1-এর অ্যান্সারটি হচ্ছে অসংখ্য, 2-এরটি হবে ব্যাস, 3-এরটা হচ্ছে বৃত্তাংশে, 4-এরটি হচ্ছে কেন্দ্রগামী, 5-এরটি হচ্ছে সমান, 6-এরটা হবে ব্যাসার্ধের, আর 7-এরটি হবে বড়। 3-এর দাগের যে কোশ্চেনটি বলেছে, দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। তাহলে প্রথমে হচ্ছে একটা বৃত্ত আঁকতে হবে, দিয়ে যা যা বলা আছে সেগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রের আমি নাম দিচ্ছি
কেন্দ্রটার আমি নাম দিচ্ছি ও, এটা হচ্ছে একটি ব্যাস, এটার নাম দিচ্ছি এবি, আর এইটি হচ্ছে ব্যাসার্ধ, তার নাম দিয়ে দিচ্ছি ধরা যাক এটা সি। তাহলে ও সিটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এবি হচ্ছে ব্যাস, এরপর ধরা যাক ডি আর ই, এটি হচ্ছে জে, এরপর উপচাপ আর অধিচাপ এগুলোকে আমরা দেখাবো। দেখো তাহলে ধরা যাক এখানটায় আর এখানটায় আমি দাগ দিয়ে দিচ্ছি, এইটার নাম দিচ্ছি এম আর এইটার নাম দিচ্ছি ধরা যাক এন। তাহলে এই যে এম এন, এই নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে তার উপচাপ, আর এই উপরের দিকের যে বড় অংশটা আছে এটাকে বলা হচ্ছে অধিচাপ। তাহলে এক এক করে আমি লিখছি। দেখো কেন্দ্র সেটি হচ্ছে ও, এবি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস সেটাকে আমি লিখে দিচ্ছি এবি, জে ডিই, তারপর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ওসি, এরপর হচ্ছে উপচাপ। তাহলে এই যে এম এন হচ্ছে একটা উপচাপ, তাহলে লিখে দিচ্ছি উপচাপ, এটি হচ্ছে এম এন। অধিচাপ কোনটা হয়ে যাবে, এই যে এম, এখানে একটা নাম দিচ্ছি ধরা যাক এটা পি, এম পি এন, এইটি হচ্ছে অধিচাপ। তাহলে লিখে দিচ্ছি অধিচাপ এম পি এন। দেখো বৃত্তটা আমি কিন্তু পেনেই এঁকে দিয়েছি, তোমরা অবশ্যই স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে। তাহলে দেখো যা যা নাম বলেছিল আমি কিন্তু সাইডে সেগুলো লিখে দিয়েছি। চারের দাগের যেটি বলেছে দেখো সত্য না মিথ্যা লিখি। তাহলে চারের দাগের একেরটি কী বলেছে দেখো, বৃত্ত একটি সমতলিক চিত্র। তাহলে সমতলিক চিত্র মানে একটা সমতলের উপরে কিন্তু থাকে, যেটা আমরা প্রথমেই বলে এসেছি, একটা খাতার উপরে আমি দেখো বৃত্তটা এঁকেছিলাম, ওই জন্যে বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র, এটা কিন্তু সত্য কথা। তাহলে ওই জন্য এইটার অ্যান্সার হয়ে যাবে সত্য। নেক্সট হচ্ছে বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র। দেখো বৃত্তটা যেহেতু সমতলিক চিত্র ছিল, তাহলে নিশ্চয়ই বৃত্তাংশটাও একটা সমতলিক ক্ষেত্র অবশ্যই হবে, তাহলে ওই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে সত্য। তিনেরটি বলেছে দেখো বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, তাহলে এটাও কিন্তু সত্য কথা, একটা সমতলিক ক্ষেত্রের মধ্যেই কিন্তু বৃত্তকলাটা থাকে, তাহলে এইটি হয়ে যাবে সত্য। চারেরটি কী বলা আছে, জ্যা একটি সরল রেখাংশ, তাহলে জ্যা হচ্ছে আমরা জানি একটা সরল রেখাংশ, এটা কিন্তু সত্য কথা, তাহলে ওই জন্য এটার অ্যান্সার সত্য হয়ে যাবে। পাঁচেরটি বলেছে দেখো চাপ একটি সরল রেখাংশ, তাহলে চাপ আমরা কেমন জানি, হলে উপচাপ অথবা অধিচাপ, মানে দেখতে এই টাইপের অথবা এই টাইপের হয়। আর সরল রেখাংশ মানে দুটা বিন্দু থাকবে, এই দুটা বিন্দুকে যোগ করো, যেটি পাবে সেইটি হচ্ছে একটি সরল রেখাংশ, তাহলে সেটা কখনোই হবে না, ওই জন্য চাপ একটি সরল রেখাংশ নয়, ওই জন্য এটি মিথ্যা হয়ে যাবে। এরপর ছয়টি বলেছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, তাহলে এটা কি সত্য, তাহলে একই দৈর্ঘ্যের জ্যা কখনোই থাকবে না। দেখো আমি যদি ছবিটা দেখাতে চাই, ধরা যাক এইটি হচ্ছে একটি বৃত্ত, এরপর লক্ষ্য করো এইটি হচ্ছে ব্যাস, এটা কেন্দ্র, এইটি হচ্ছে একটি জ্যা, দেখো যেটা ছোট, তার থেকে দেখো এই যেটা বড়, তার থেকে আবার বড়, আবার বড়, সব থেকে বড় জ্যা এই যে ব্যাস, তারপরে দেখো আবার ছোট হতে হতে আবার ছোট হয়ে যাবে, মানে এখানে অনেক জ্যা থাকবে কিন্তু সব কিন্তু একই দৈর্ঘ্যের নয়, ওই জন্যে এইটার যে অ্যান্সার সেটা মিথ্যা হয়ে যাবে। এরপর সাতেরটি বলেছে দেখো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা কি সত্য। দেখো আমি প্রথমেই বলে এসেছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য কিন্তু বৃত্ত আঁকা যায়, যেগুলোকে আমরা এক কেন্দ্রীয় বৃত্ত বলবো, তাহলে ওই জন্যে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। আটেরটি বলেছে কি দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে সত্য কথা, কারণ সর্বসম হওয়া মানেই দুটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান হবে, তবেই কিন্তু সেটা সর্বসম হবে, ওই জন্য এটা সত্য হয়ে যাবে। তাহলে অ্যান্সারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। একেরটি হচ্ছে সত্য হবে, দুইয়েরটিও সত্য, তিনেরটাও সত্য, চারেরটাও সত্য, পাঁচেরটি মিথ্যা, ছয়েরটাও মিথ্যা, সাতেরটি মিথ্যা, আর আটেরটি হচ্ছে সত্য। তাহলে এখানেই আমাদের দেখো 3.1-এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করে দাও, কমেন্টস করো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ।